দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভি। আর শুরুতে অভিক যে খবরে নজর রাখবো, সোমবার 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। 4 দিনে প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। একেবারেই তাই। আমরা দেখছিলাম যে শুক্রবার থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছিল এবং শুক্র, শনি, রবি, তারপর গতকাল অর্থাৎ সোমবার, এই পর 4 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় সন্দীপ ঘোষকে। যেখানে আরজি করের কাণ্ডের পরেই সিবিআই তদন্তভার নেওয়ার পরেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সন্দীপ ঘোষকে। আর একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে এই মুহূর্তে সন্দীপ ঘোষকে। একদমই। এবং শুক্রবার আমরা দেখলাম যে মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় নিজেদের দফতরে সিবিআই আধিকারিকরা গাড়িতে করে। এবং এর আগে আদালতে তিনি আবেদন জানিয়েছিলেন তার নিরাপত্তা সুনিশ্চিত করতে, এবং সেই জন্য সিবিআই নিজেদের গাড়িতে করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তারপর শুক্র, শনি, রবি এবং গতকালও জিজ্ঞাসাবাদ চলে সন্দীপ ঘোষকে। 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। একদমই তাই। ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে যে অনেক মিসিং লিঙ্ক কিন্তু রয়েছে এবং সেই সমস্ত মিসিং লিঙ্ক খুঁজে পাওয়ার ক্ষেত্রেই জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই নিয়ে আরও কথা বলবো। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাকিল, এই যে আরজি করের ঘটনা, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে যার হদিশ পেতে চাইছে সিবিআই, যার কারণে সন্দীপ ঘোষ তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরপর 4 দিন চলছে জিজ্ঞাসাবাদ। এই জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে নতুন কোনো তথ্য কি তারা পেয়েছেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে? এবং সন্দীপ ঘোষকে ঠিক কোন কোন প্রশ্ন করা হচ্ছে এখনো পর্যন্ত কি জানতে পারছো? কি জানতে চাইছেন সিবিআই তার কাছ থেকে? তোমাকে জানিয়ে রাখি যে কালকে সকাল 10:30 নাগাদ কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআই দপ্তরে আসেন এবং রাত 11:30 নাগাদ কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই কিন্তু সিবিআই সূত্রে খবর, ওই দিন সন্দীপ ঘোষের মোবাইল ফোনে কত ডেটা খরচ হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। সিবিআই এর দাবি, গত 3 দিনে যে 37 ঘন্টা জিজ্ঞাসাবাদের একাধিকবার বয়ান কিন্তু বদল করেছে সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রশ্ন, কেন প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, লুকাতে চাইছেন কিছু? এই নিয়ে কিন্তু পরপর 4 দিন সিজিও কমপ্লেক্সের সিবিআই এর মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল, কাদেরকে এসএমএস করেছিলেন, সেই সবগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআই এর তরফ। শাকিল, আরো একটা বিষয় জানতে চাইবো। আমরা দেখছি যে এই ঘটনা তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকেই সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার থেকেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 10 ঘন্টা, কখনো 14 ঘন্টা, 13 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। আজকেও কি তাকে ডেকে পাঠানো হয়েছে? আজকেও কি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? এই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে কি? এখনো পর্যন্ত সেরকম কিছু আমরা কিন্তু খবর পাইনি সিবিআই সূত্রে, কিন্তু আজকেও সম্ভবত তাকে এখনো পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি তোমাকে আরেকটা খবর জানিয়ে রাখি যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কিন্তু আজকে মেডিকেল করানো হবে। ধন্যবাদ তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 4 দিনে প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আমরা দেখেছিলাম যে পড়ুয়াদেরও ক্ষোভ বিক্ষোভ ছিল এই ঘটনার পর। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়, যদিও তারপর আদালতের নির্দেশে ছুটিতে পাঠানো হয় অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষকে। আর এই আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়। সত্যি মিথ্যের সূক্ষ্ম রেখা উড়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি। নিহত পড়ুয়া চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে জলঘোলা। এবার ফ্যাক্ট চেক করলো কলকাতা টিভি। কলকাতা টিভির হাতে ময়না তদন্তের এক্সক্লুসিভ রিপোর্ট। শ্বাসরোধ করে খুন, শরীরে একাধিক ক্ষতচিহ্ন, যৌন নির্যাতনের প্রমাণ স্পষ্ট এই রিপোর্ট। আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের বিস্ফোরণ, বিক্ষোভের ঢেউ। বিচার চাইছে রাজ্য তথা দেশ। সোশ্যাল মিডিয়ায় নিহত পড়ুয়া চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে ভুরি ভুরি গুজব। কোনটা সত্যি, কোনটা মিথ্যে? এবার কলকাতা টিভির হাতে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। কি রয়েছে রিপোর্টে? কিভাবে মৃত্যু মহিলা চিকিৎসকের? ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। শ্বাসরোধ করেই খুন আরজি করের চিকিৎসককে।
যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয়। যৌন নির্যাতনের প্রমাণ স্পষ্ট। চিকিৎসকের শরীরে একাধিক ক্ষতচিহ্ন, মাথা, গাল, নাক, ঠোঁট, গলা, হাঁটু, কাঁধ, যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন। শ্বাসরোধের কারণে ফুসফুসে রক্ত জমাট। নির্যাতিতার জরায়ু মুখে ঘন তরল। এই তরলের ওজন 151 গ্রাম। ঘন তরলের মধ্যে কতটা পরিমাণ বীর্য আছে, এক না একাধিক ব্যক্তির বীর্য, জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। নাইট ডিউটি, 4 তলার সেমিনার হল, ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে খুন। রোমহর্ষক নৃশংস ঘটনার 10 দিন পার। ওই রাতে সেমিনার হলে ঠিক কি হয়েছিল, উত্তর খুঁজছে সিবিআই। ওই দিন কখন ময়নাতদন্ত হয়? বেলা 1:10। সেমিনার রুমে ঢোকার অনুমতি পায় নিহত পড়ুয়া চিকিৎসকের পরিবার। নির্যাতিতার বাবা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ চান। বিকেল 4:20 ম্যাজিস্ট্রেট পৌঁছন, ভিডিওগ্রাফি করা হয়। রিপোর্টে সই করেন নির্যাতিতার মা। বিকেল 5:30 ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় দেহ। সন্ধে 6:10 থেকে 7:10 ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত থেকে কি কি উঠে আসে? পিএম রিপোর্ট নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর পোস্ট। কি আছে সেই রিপোর্টে? কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই পিএম রিপোর্ট, যেখানে উল্লেখ রয়েছে শ্বাস রোধ করেই খুন করা হয়েছে এই ডাক্তার তরুণীকে। তবে কোথাও উল্লেখ নেই 150 গ্রাম সিমেনের কথা বা পেলভিক বোন ভাঙার কথা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব পেয়ে 2 চিকিৎসকের লালবাজারে হাজিরা। সমর্থনে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান। সিপি সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা 2 চিকিৎসকের। বাকি চিকিৎসকদেরকে আটকালো পুলিশ। দিনভর উত্তাল মধ্য কলকাতা। পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় দেশ। পথে প্রতিবাদে সেই চিকিৎসক সমাজ। লালবাজারে তলব করা হয় শহরের বিশিষ্ট 2 চিকিৎসককে। আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য পোস্ট করার অভিযোগ ওঠে কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে। জানিয়ে দিনভর উত্তপ্ত মধ্য কলকাতা। পুলিশের ডাক পেয়ে সোমবার লালবাজারে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন 2 চিকিৎসক। তাদের সঙ্গে লালবাজার অভিযানে জড়ো হন বহু চিকিৎসক ও সাধারণ মানুষ। পিয়ার্স লেন পেরোতেই মিছিল আটকায় পুলিশ। এরপর 2 চিকিৎসক লালবাজারে যান। 1 ঘন্টা পর বেরিয়ে আসেন তারা। কি বললেন পুলিশ তাদের? কোনো চিকিৎসককে সামনে দিয়ে ডাকার ব্যাপারটাকে আমরা সমর্থন করিনি এবং আমরা আশা রাখি তারা আজকে আমাদের কাছে মোটামুটি সিনসিয়ারভাবে কথাবার্তা বলেছেন এবং আমার মনে হয় সেটা হয়তো তারা সম্মান করবে। তারা ইনফর্মালি এনগেজ করুন, কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। অর্জন করতে ব্যর্থ হয়েছেন তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না। এইটা আমরা করাভাবে বলি। আমাদের যা কর্মসূচি সবই থাকবে। এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ হচ্ছে যে তারা মানুষের আস্থা অর্জন করবার জন্য চিকিৎসক সংগঠনগুলো চিকিৎসক সমাজের সাহায্য চেয়েছেন। এটা আমরা ভেবে দেখবো, কিন্তু আমরা কড়া ভাষায় যেমন বললেন আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন। আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন। অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম। এমনিতেই সরকার বিরোধী হিসেবেই পরিচিত চিকিৎসক কুণাল সরকার। এর আগেও একাধিক বিষয়ে সরকারের বিরোধিতা করে বিতর্কে জড়ান কুণাল। বাংলাদেশ ও পাকিস্তান থেকেই মূলত ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। 280 জনকে গুজব ছড়ানোয় নোটিশ দেয় কলকাতা পুলিশ। এর মধ্যে 30টি ভুয়ো প্রোফাইলকে চিহ্নিত করে তাদের আইপি অ্যাড্রেস চেক করা হচ্ছে। সেগুলি মূলত পাকিস্তান, বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের প্রোফাইল বলেও দাবি পুলিশের। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়। সময় এখন একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, সিবিআই তদন্তের 7 দিন পার। কতটা এগোলো তদন্ত, কি কি অ্যাকশন নিল কেন্দ্র এজেন্সি? ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে দফায় দফায় জেরা। নিহতের পরিবারের সঙ্গেও দেখা করে সিবিআই এর দল। আর কে কে জড়িয়ে রয়েছে এই নৃশংস অপরাধে?
13ই আগস্ট আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েই সক্রিয় হয় সিবিআই। হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে ওই দিনই মামলার কেস ডায়েরি নেয় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। চারতলার সেমিনার হলে ঘুমন্ত অবস্থায় নৃশংস অত্যাচার, ধর্ষণ, খুন। আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। কি অ্যাকশন নিল কেন্দ্রীয় এজেন্সি? সিবিআই তদন্তের 7 দিন, এক সপ্তাহে কোন দিকে গড়ালো আরজিকর কাণ্ড? গত বৃহস্পতিবার নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়ি যায় সিবিআই আধিকারিকরা। সোমবারও বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে। আরজিকরেও একাধিকবার গিয়েছে তদন্তকারী দল। চারতলার সেমিনার হলে 3D ম্যাপিং, স্ক্যানিং করা হয়েছে। ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করা হচ্ছে। মনোবিদকে সঙ্গে নিয়েও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দল। ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় তারা। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর ভাবনা সিবিআই এর, কারণ তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। কখনো সে বলছে এই ঘটনায় শুধুমাত্র সেই যুক্ত রয়েছে, আবার কখনো বা বলছে তার এই ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই, আবার কখনো সে বলছে যে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এই যে একাধিক অসঙ্গতির ফলে সিবিআই কর্তারা তারা মনে করেছিলেন যে এই সঞ্জয় রায়ের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে। সেই কারণের জন্যই দিল্লি থেকে 4 জন সাইকোলজি অ্যানালিস্টকে আনা হয়। যখন জেরা চলছিল, এই সাইকোলজি অ্যানালিস্টদেরকে বসিয়েই তার জেরা করা হচ্ছিল। কিন্তু তারপরে সিবিআই কর্তারা মনে করছে যে তার পলিগ্রাফি টেস্টের দরকার রয়েছে। সেই কারণের জন্যই ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, কারণ এই টেস্ট করানোর আগে বেশ কিছু লিগালি পরামর্শ নিতে হয়। তদন্ত হাতে নিয়ে কি তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সব মিলিয়ে 4 বার সিজিওয় তলব করা হয় সন্দীপ ঘোষকে। নৃশংস এই ঘটনার পর ঠিক কি হয়েছিল? সকাল 9:30 হাসপাতালের সহকারী সুপার নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলেন। সকাল 10:10 আরজিকর পুলিশ আউটপোস্টে খবর যায়। সকাল 10:30 টালা পুলিশ থানা খবর পাঠায় লালবাজারে। সকাল 11:30 পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। বেলা 1টা নিহত পড়ুয়া চিকিৎসকের বাবা মা আরজিকরে পৌঁছান। সোমবার বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে, তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। সোমবার আরজিকরের ঘটনায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন 3 বার এসেছিল সঞ্জয় রায়। বিকেল 5টা, রাত 11টা, ভোর 4টে সঞ্জয় এসেছিল। ঘটনার আগে রেইকি করেছিল ধৃত সঞ্জয়, অনুমান সিবিআই এর। বিকেল 5টা নাগাদ সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে আসে। তারপর আরজিকর ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। রাত 11টায় আসার পর আরজিকরেই ছিল সঞ্জয়। ঘটনার পর আরজিকর ছেড়ে বেরিয়ে যায় সঞ্জয়। সূত্রের খবর, ওই রাতে সেমিনার হলে ঠিক কি হয়েছিল? রহস্যের জট খুলতে তদন্তে 12 জনের সিবিআই দল। রয়েছেন হাথরস কাণ্ডের তদন্তে থাকা এক মহিলা অফিসারও। যত দিন যাচ্ছে বাড়ছে পড়ুয়া চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ। একটাই স্লোগান, জাস্টিস ফর লেডি ডক্টর। কলকাতা টিভি। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে যার ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ। টালা থানায় দুর্নীতির অভিযোগে মামলা দায়ের। টালা থানায় দুর্নীতির অভিযোগে মামলা দায়ের সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে রাজ্য সরকারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি দেবল কুমার ঘোষের অভিযোগ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে। একদমই তাই। আরজিকর কাণ্ডে যেখানে সন্দীপ ঘোষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সিবিআই এই মুহূর্তে সেই ঘটনার তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ করছে তাকে, সেই সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ উঠে এলো। আর যার কারণে টালা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই মামলা দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে আমরা দেখেছি যে শুক্র থেকে একেবারে রবি এবং গতকালও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে টালা থানায় তার বিরুদ্ধে একাধিক যে মামলা দায়ের হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে
তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু মামলা দায়ের হচ্ছে। আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বেই সিট গঠন করা হয়েছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি দেবল কুমার ঘোষের অভিযোগ, আর সিটি এই ঘটনার তদন্ত করবে। সময় এখন একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। নজর রাখবো অন্যান্য খবরে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জের শুনশান বাঁকুড়ার হিমঘরগুলি। সোমবার থেকেই হিমঘর থেকে বাজারে আলু সরবরাহ বন্ধ। ফের আলুর দাম বাড়ার আশঙ্কা। ভিন রাজ্যে আলু সরবরাহ আটকে দেওয়ার প্রতিবাদেই কর্মবিরতি। মঙ্গলবার রাজ্যের সঙ্গে বৈঠক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সোমবার থেকে কর্মবিরতি। দাবি না মেটা পর্যন্ত কাজ না করার হুঁশিয়ারি। এই পরিস্থিতি চললে খুচরো বাজারেও টানাটানি এবং আলুর দাম বাড়ার আশঙ্কা। সমস্যা মেটাতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক। শনিবার মধ্যরাত থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন, আর সেই কর্মবিরতির জেরে প্রভাব পড়ল সোমবার সকাল থেকেই। আর 5টা দিন হিমঘরগুলিতে যে ধরনের চিত্র থাকে, যে ধরনের কর্মব্যস্ততার ছবি থাকে, সেই কর্মব্যস্ততার ছবি কিন্তু আজ সোমবার অর্থাৎ সকাল থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। একেবারে হিমঘরগুলি শুনশান। হিমঘরের চেম্বার থেকে আলু বের হয়নি শেডে। বাজারেও কিন্তু আলু সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। বাজারে আলুর ঘাটতির আশঙ্কার পাশাপাশি ফের আলুর দাম বাড়তে পারে এমন আশঙ্কার কথাও বলা হচ্ছে। ওইভাবে হয়তো হবে, আমরা আশা করব সরকারের কাছে সহানুভূতির সঙ্গে ব্যাপারটি বিবেচনা করা হবে এবং 2 দিনের মধ্যে এটা মিটে যাবে। আমরাও চাই না কাউকে সমস্যায় ফেলতে বা মানুষের অসুবিধা হোক, এটা আমরা কখনোই চাইনি। আমাদের এই পথে যেতে বাধ্য করা হয়েছে। এর আগে আমরা অনেকবার নিবেদন করেছি, এর আগে কর্মবিরতি করেছি। সরকারের কথাতে আমরা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করেছি, কিন্তু আমাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়নি। সরকার কথা দিয়েছিলেন, মন্ত্রীমশাই কথা দিয়েছিলেন যে এগুলো আমরা দেখবো, বর্ডারটা খুলে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব। এটা জন্মলগ্নতেই হয়ে আসছে এই বাইরে যাওয়ার ব্যাপারটা। আলুর রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ। 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কর্মবিরতি চলে টানা 5 দিন। প্রভাব পড়ে বাজারগুলিতে। আলু কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠে আমজনতার। মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বৈঠক করেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে। তারপর কর্মবিরতি থেকে সরে আসে আলু ব্যবসায়ী সমিতি। স্বাভাবিকভাবেই ফের আরো একবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। আর আগামীকাল মঙ্গলবার রাজ্য সরকারের সাথে হিমঘর কর্তৃপক্ষ এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি বৈঠক রয়েছে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। এখন কি সিদ্ধান্তের কথা উঠে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। নজর রাখবো অন্যান্য খবরের দিকেও। সোমবার ছিল রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার দিনেই সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের আরও একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো বারাসতের নীলগঞ্জ ব্যাংক মোড়ে। ক্রমশ অগ্রগতির আরও একটি সংকেত হিসেবে ব্যাংকের একদমই তাই, ব্যাংকের এই গ্রাহক পরিষেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। আর ওই পরিষেবা কেন্দ্রতে বিপুল সমারোহে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। ভবিষ্যতে আরও শাখা ও পরিষেবা কেন্দ্র বাড়ানোর ইচ্ছে প্রকাশ করে কর্তৃপক্ষ। ব্যাংকের চেয়ারম্যান আশিস ঘোষ এবং ভাইস চেয়ারম্যান অমল বাইনের উপস্থিতিতেই পলতা শাখার ব্রাঞ্চ ম্যানেজার জ্যোতির্ময় সরকার ওই পরিষেবা কেন্দ্রটি উদ্বোধন করে। বাইরে বেরিয়ে এসে নিজে নিজে আসন গ্রহণ করুন ম্যানেজার সমিত মণ্ডল। আজ রাখি পূর্ণিমার শুভ দিনে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক 9748 পশ্চিমবঙ্গের অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক। গুড মর্নিং কলকাতা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।